একদম তাদের রান্নাঘর অবধি ঢুকে যেতে পারেন। আর আরেকটা কী হয়, মায়েদের মধ্যে একটা গুণই আছে, মায়েরা যে শক্তিটা নিয়ে জন্মায়, আমরা দাদারা পুরুষরা যতই অহংকার করি গর্ব করি না কেন, আমরা সেটা পারবো না। আপনারা তো গর্বে ধারণ করেছেন, একটা সন্তানকে প্রসব করেন, আপনারা একজনের কী প্রয়োজন না প্রয়োজন অনেক বেশি বোঝেন। তাই আপনারা কিন্তু এই পরিবার সংসার সামলে শুধু রান্না করা আর বাচ্চা কাচ্চা মানুষ করা আর বরের পিছনে লেগে থাকা, মানে বরকে সবসময় গুছিয়ে দেওয়া, এইটা শুধু কাজ হতে পারে না মায়েদের। তাহলে তো মায়েরও কাজ আছে, সে জন্মালো কেন? ঠাকুর তাকে জন্ম দিয়েছেন কেন? তার তো কাজ আছে। তার কাজ এই যে বর্তমানে যে কাজটা, মায়েরা যতক্ষণ না অ্যাক্টিভ হবে, মায়েরা ঘরে ঘরে যাবে, মানে ওই মানুষকে ইষ্টবিধি পরায়ণ করে তুলবে, দীক্ষাপত্রের কাজ যত বেশি পরিমাণে মায়েরা করবে, যদি না করে আমরা কোনোদিনও ওই পার্সেন্টেজে পৌঁছাতে পারবো না, আমরা আচার্যদেবকে পাবো না, তিনি আমাদের এখানে আসবেন না। এটা কিন্তু তিনি যেখানে যেখানে এখন অবধি তিনি গেছেন, উড়িষ্যা বা আমাদের আসাম ত্রিপুরাতে ওরা কেন বেড়েছে, ওখানে কিন্তু মায়েরা সবচেয়ে বেশি সক্রিয়, দাদারা তো মায়েদের পাশাপাশি সক্রিয় হয়ে উঠছে। তো তাই এই যে আজকে যে আপনারা এখানে এসেছেন, ঠাকুরের উৎসব হচ্ছে, এটা প্রতিবারই হয়, এটা তো নতুন কিছু না, কিন্তু এখানে নতুন কি নিয়ে যাব? তাহলে আমাদের দয়াটা ঠাকুর কীভাবে করবেন, কৃপা কীভাবে করবেন, তিনি কি চাইছেন আচার্যদেব? তার এখন ইচ্ছা। পরম পূজ্যপাদ অবিন্দ দাদা বারবার বলছেন যে বাবা খুশি হবেন, আচার্যদেব খুশি হবেন, আপনারা আগে এই কাজটা করুন। এই উৎসব অনুষ্ঠান, বিল্ডিং কনস্ট্রাকশন, এগুলোতে তিনি খুশি হবেন না, এগুলো দরকার প্রয়োজন করা হচ্ছে, কিন্তু মেন কাজ, প্রধান কাজ তিনি এখন বলছেন ওই কাজটা। তো সেইটা আমাদের যত বেশি গুরুত্ব দিব, তিনি আমাকে দয়া করবেন, অনুভব করতে পারবো ঠাকুর আমার সাথেই আছেন, আমাদের সাথেই আছেন। নচেত কিন্তু আমরা একসময় এখান থেকে ফিরে যাব, মাথা থেকে বের হয়ে যাবে, ঠাকুর আমার সাথে থাকবেন না। তিনি কি বলছেন, যে সময় আমরা একা থাকি সেই সময় আমরা সব কিছু মেনটেন করি তো, এবং সেই সময় অনুভব করতে হবে ঠাকুর আমার সাথে আছেন। তো তাই অনেক সময় আমরা অনেক কিছু ভাবি, ভাবার কিছু নেই। তিনি ঋত্বিক কনফারেন্সে একটা গল্প বলেছিলেন, আমি গল্পটা অতটা বলবো না, একটা ঘটনা বলবো, যে মানুষের যখন অহংকার হয় তাকে দিয়ে কাজ হয় না, অহংকারই শেষ। তিনি আমাদেরকে যন্ত্রস্বরূপ ব্যবহার করছেন আচার্যদেব, আমরা রাজি আছি, তিনি যখন যেটা বলেন তিনি আমাদেরকে দিয়ে করান। এরকম একটা ঘটনা বলছি। আমি একটা জায়গায় বর্তমানে থাকি, এখান থেকে আমার যখন ট্রান্সফার হয় 2015 সালে 17ই মার্চ, বর্তমানে আচার্যদেব এসেছিলেন। আপনারা অনেকের হয়তো মনে থাকবে 7 দিনের একটা পরিক্রমা হয়েছিল আমাদের উত্তরবঙ্গে, উনি কোচবিহারেও গেছিলেন। তখন আমি আমার বউ কোচবিহারে আছি, কোচবিহার মন্দিরে। তার কয়েকদিন আগে আমার কিডনিতে স্টোন ধরা পড়ে। আচার্যদেব গেছেন, গিয়ে তিনি একটা জায়গায় বসলেন, আমাদেরকে ডেকে পাঠালেন। আমার ঘটনাচক্রে বিয়ে হয়েছে দেওঘরে, ওই ঠাকুর বাড়িতেই ওর জন্ম, ওখানের এক মেয়ের সাথে এই আচার্যদেব বিয়ে দিয়েছেন। যথারীতি আমাদের রেখে পাঠালেন, ওনার জন্য মঞ্চ বাঁধা হয়েছিল আচার্যদেবের জন্য। আর আমরা যাচ্ছিলাম না, দূরে ছিলাম, কারণ ওখানে দীক্ষাপত্রের কাজ হচ্ছিল, লেখালেখি হচ্ছিল দীক্ষাপত্র, আমার ছাত্রছাত্রীরা সব দীক্ষাপত্র লিখছিল। গেছি, আচার্যদেব আমাকে আর আমার বউকে দেখে বলছেন, দেখ আমার পেছনে স্ট্যান্ড ফ্যান চালানো আছে, আমি কিন্তু হাওয়া খাচ্ছি না। আমার বউকে বলছেন যে এই আমার কাছে আসছিস না কেন? বলছে না আমাদেরকে আসতে দিচ্ছে না। আমার বউ মজা করে দাদাকে বলছে, তোকে আবার আসতে দেবে না? বল তোর বাড়ির দাদা এসছে, কে আসতে দেবে না? তুই আর তোর বর এক কাজ কর, যা আমার পিছনে গিয়ে দাঁড়া, ফ্যানটা চালিয়ে নে। আর আমি কিন্তু ওই জন্য ওখানে যাচ্ছিলাম না, কারণ কোচবিহার মন্দিরে কী ঘটনা, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে দাদার কাছে, নিজে নিজে নিবেদন করছে, কারণ এইভাবে তো দাদাকে পায় না, পেয়ে গেছে, সবাই নিজের কথা নিজেই দাদাকে জানাচ্ছে। তো যাই হোক, আমরা ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছি। কিছুক্ষণ পর দাদা কী করলেন, উঠলেন, ঠাকুর প্রণাম টনাম করা সেরে হয়ে গেল, ওনার গাড়ি রেডি আছে, উনি উঠবেন, ড্রাইভার রেডি। উনি গাড়িতে উঠতে গিয়ে না উঠে একটা ঘটনা ঘটিয়ে দিলেন সবার সামনে। কী ঘটনা ঘটালেন, আমার যখন কিডনিতে স্টোন ধরা পড়েছিল, দেওঘরে তাকে জানানো হয়েছিল আমার শ্বশুর মারফত, কারণ শ্বশুর শাশুড়ি ওরা তো ঠাকুর বাড়িতেই থাকে। পরম পূজ্যপাদ শ্রী দাদা তখন আচার্যদেব, তো উনি বলেছিলেন আমার শ্বশুরমশাইকে নাম ধরে, এই তুই বলে দে ও যেন ওর কিডনির অপারেশন না করে, ওর কিডনির যে স্টোন ওটা এমনি বেরিয়ে যাবে। তা আমার বউ কিন্তু বারংবার আমার মাথা খাচ্ছিল যে দাদা যেহেতু কোচবিহারে এসেছেন, তুমি আমার দাদাকে বলো যে তোমার কিডনিতে স্টোন ধরা পড়েছে। আমি বললাম না না, আমি ওনাকে এটা বলতে যাবো না, একবারই ওনার বাবাকে বলেছি, আচার্যদেবকে বলেছি, মানে আমার বিশ্বাস উনি জানেন। তখন আমার বউ তো নাচের বান্দা, ও শুনবে না কথা, কারণ ও তো ওখানকার মেয়ে, ও জন্ম ওখানে, শৈশবকাল থেকে দাদাকে দেখেছে। ও বলছে না না তুমি না বলে আমি বলে দেবো। আমরা তুমি সে বলতে পারো, আমি বলছি না। দাদা কী করলেন, গাড়িতে উঠতে গিয়ে না উঠে পিছিয়ে এলেন গাড়ি থেকে, এসে কিডনিতে স্টোন হলে আমাদের শরীরের যে অঙ্গে যেখানে ব্যথা হয় ওখানে একটা ঘুষি মারলেন, ঘুষি দিয়ে আমাকে বলছেন ভালো থাকিস, চললাম। শর্ত সাপেক্ষে উনি ওই দিন তুফানগঞ্জ মন্দিরে রাত্রিবাস করেছিলেন, পরের দিন আবারও এসেছিলেন চকচকা চেকপোস্ট মন্দিরে।
শাস্ত্রী দেওয়ার উপলক্ষে এসে উনি যখন ফিরে যাচ্ছেন, আমরা কিন্তু ঠাকুরের যারা মানুষ আমরা একটা জানি আমরা কী করে ঠাকুর প্রণাম করতে হয়। ঠাকুর শিখিয়েছেন আমাদের কী করে প্রণাম করতে হয়। সভাপতি ঋত্বিক দাদার মাধ্যমে দীক্ষার সময় আমরা শিখেছিলাম যে ঠাকুর প্রণাম কী করে করতে হয়। তো তিনি কিন্তু সচরাচর কারো মাথায় হাত দেন না, তার মুখের কথাটাই আশীর্বাদ। ওই দিন কী হলো, পরের দিন সকালে যখন আমার দাদা এলেন স্বাস্থ্য দিয়ে ফিরে যাচ্ছেন, গাড়ি চলে যাচ্ছে, গেট থেকে বেরোনোর আগে তার গাড়ি দাঁড়িয়ে পড়লো। তিনি মুখ বের করে আমার বউকে ডাকছেন, বউ দৌড় মেরে গেল, আমি দৌড়াইনি, আমি পিছনে দাঁড়িয়েছিলাম। আমি খালি ঘটনাটা দূর থেকে লক্ষ্য করলাম। দাদা কী করলেন, হাতটা বের করে বউর মাথায় হাত দিল, দিয়ে উনি চলে গেলেন। আমি পরে জানতে পারলাম, আমার বউ বলল, দাদা আমাকে বললেন ভালো থাকিস চললাম। তার আগের দিন আমার পেটে ঘুষি মেরে বললেন ভালো থাকিস চললাম, পরের দিন বউর মাথায় হাত দিয়ে বলছেন ভালো থাকিস চললাম। জানি না কী অর্থ। দাদা তো বেরিয়ে চলে গেলেন, পারমিশায় গেছিলেন। তারপরে তার একটার পর একটা পরিক্রমা হচ্ছিল। কিছুক্ষণ পরে ওই কলেজের তখন যিনি প্রিন্সিপাল ছিলেন এবিএনসি গভর্নমেন্ট কলেজে, উনি আমাকে কলেজে ডেকে পাঠালেন। আমি গেলাম, উনি আমায় বললেন যে গতকালকে আমার ইমেলে মেল এসছে, তোমার কিন্তু ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, তোমাকে একটা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল করে পাঠানো হচ্ছে, ওখানে তোমাকে গিয়ে একটা কলেজকে তৈরি করতে হবে, তোমার অর্ডার অলরেডি বেরিয়ে গেছে। আমি বললাম স্যার অর্ডারটা যে বেরিয়েছে আপনার মেলে এসছে, কবে এসছে? বলে গতকালকে এসছে। আমি কখন এসছে, টাইমটা বলুন দেখি। উনি আমাকে টাইমটা বললেন। আমি টাইমটা ওনার কাছে শুনে আমি ওই সময়টা ওই ক্ষণটাকে আমি অনুভব করলাম, যে সময় বর্তমান আচার্যদেব পেটে ঘুষি মেরে বলেছিলেন ভালো থাকিস চললাম। আমার ট্রান্সফার হলো, আমি চলে গেলাম, ওখানে আছি। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে আমরা থাকি পরিবার নিয়ে, এবং একটা গভর্নমেন্ট কলেজ আমার মাধ্যমে তৈরি হলো। তাহলে করালেন কে? ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা কিছু করতে পারবো ভেবে না, আমরা ঠাকুরকে নিয়ে ভাববো, তিনি যা করার করছেন। তাই আমরা কে কোথায় থাকবো, আমাদেরকে দিয়ে কী হবে, এটা আচার্যদেব দাদা জানেন, অভিন দাদা জানেন। তাই আমাদের কিচ্ছু ভাবনার দরকার নেই। তাহলে কনফারেন্সে তিনি কি বলছেন, যে যখন আমি ভাববো যে আমি অনেক কিছু করেছি, আমার অহংকার আসবে, আমি করতে পারবো না। যেখানে রেখেছি, তিনি রেখেছেন যেখানে আছি, ওখানে একটা জায়গা আছে দক্ষিণ দিনাজপুরে, ওই জায়গাটার নাম তপন। সেখানে ঠাকুরের অনেকটা জায়গা তৎকালীন যুগে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে ওইখানে কিছুতেই বাউন্ডারি ওয়াল দেওয়া যাচ্ছিল না। মানে ওটা মোটামুটি 40-42 বছর ধরে যুদ্ধ চলেছে, ওরা কিছুতেই ঠাকুরের জায়গা ঘিরতে দিচ্ছে না। আশেপাশে বেশ কিছু গ্রাম আছে, পরিবার আছে। একবার দেওঘরে বর্তমান আচার্যদেব, আমরা জানি যারা আমরা ঠাকুর বাড়িতে অহরহ যাই, আমরা জানি যে শ্রী শ্রী বর্ধার সময় এরকম হতো, বর্তমানে হয়। সকালে প্রার্থনায় যখন আচার্যদেব যান, প্রার্থনা করে অনেকটা সময় উনি নাটমণ্ডপে বসে থাকেন, ওখানে বাণী নিয়ে ঠাকুরের বিভিন্ন আলোচনা উনি করেন। তারপরে একটা নির্দিষ্ট সময় আছে, শীতকাল গ্রীষ্মকাল অনুযায়ী টাইমটা চেঞ্জ হয়, নাম জপ হয় ঠাকুর বাড়িতে, কখনো 8:55, কখনো 9টায়, টাইমটা এগিয়ে আসে, অনেক সময় পিছিয়ে যায়। সেটা একটা টাইম দেওঘরে পূর্ব নির্ধারিত আছে। ওই দিনও যথারীতি আমরা দেওঘরে ছিলাম। আচার্যদেব দাদা গেছেন নাম জপ করতে, নাম জপের পরে আমরা জানি ওখানে বাণী পাঠ হয়, তারপরে গান হয়। এই দাদা কী করেছেন, আচার্যদেব একজনকে ফোন করিয়েছেন, আমি দেওঘরে ছিলাম, আমি বুঝতে পারিনি, পরে আমি ফোন করলাম। সেই দাদা বললেন যে আচার্যদেব দাদা আজকে নাম জপের পরে তোমাকে খোঁজখবর নিচ্ছিলেন, তো তোমাকে দরকার, তুমি এক কাজ করো, তুমি দাদার ঘরের নিচে দাঁড়িয়ে থাকো। তো আচার্যদেব ঘর থেকে নেমে এসে কিছু কনফিডেন্সিয়াল কথা বললেন। তার মধ্যে একটা কথা ছিল যে ওখানে যেহেতু বাউন্ডারিয়াল করতে দিচ্ছে না, আমি কিন্তু কোনো কথা তোর মুখ থেকে শুনতে চাইছি না। ওখানে একটা বিরাট জায়গা আছে, ঠাকুরের জায়গা তো আছেই, ওরা পাঁচিল দিতে দিচ্ছে না, তাই তো পাশের যে জায়গাটা আছে ওইটা তুই কিনে নে, সবটা তুই আমাকে কিনে দে, পারবি না? তুই তো অনেক বড় পোস্টে চাকরি করিস, ভালো চাকরি করিস, অনেক টাকা বেতন পাস। আমি বললাম হ্যাঁ আপনি বললেই হয়ে যাবে। দাদা বললেন, জায়গাটা কেনা হলো, রেজিস্ট্রি নেওয়া হলো, কিন্তু তারপরে ওরা আরও বেশি সক্রিয় হয়ে গেল। ওরা দেখলো বাহ, এরা তো জায়গাও কিনে নিল পাশেরটা, তাহলে তো টোটালটাই ঘিরে ফেলবে। ওরা আর ঘিরতে দেয় না, যখনই ঘিরতে যায় ওরা বাধা দেয়, বেশ কিছু মানুষ, বেশ কিছু লোক এসে গাধা দেয়। আর একজন মা অকথ্য ভাষায় গালিগালাজ করে, মানে ওদের এটা করার কথাই না। আমাদের জায়গা, সৎসঙ্গের জায়গা, ঠাকুরের জায়গা, আমরা তো ঘিরবই, ওরা ঘিরতে দেবে না। কয়েকদিন পরে জানলাম ওই মাটা ফাঁসি নিয়ে মারা গেছে, যে সবচেয়ে বেশি গালিগালাজ করেছিল। কেউ বলছে ওর স্বামী মেরে ফাঁসিতে ঝুলিয়েছে, কেউ বলছে ওর নিজেই ফাঁসি নিয়ে মারা গেছে। তারপরে পুলিশ তো ওর স্বামীকে জেলে ঢুকিয়ে দিল, তাতেও হচ্ছে না। আমরা পাঁচিল দিতে গেলাম, ওরা আবার বাধা দিচ্ছে। আমি তখন দেখলাম যে এইভাবে হবে না। কি করলাম, আমরা তো অনেক বুদ্ধি খাটালাম, শক্তি খাটালাম, হচ্ছে না। কি করতে হবে, যতবার করতে যাচ্ছি ওরা বাধা দিচ্ছে।
মাল ম্যাটেরিয়ালস নষ্ট হচ্ছে, লেবারকে শুধু শুধু বসিয়ে টাকা দিতে হচ্ছে, সবটাই তো অপচয়। 2024 সাল, আগের দিন 23 সালের 31শে ডিসেম্বর, আমি সারা রাত ঘুমালাম না, ঠাকুরের নাম করলাম। ঠাকুর আমার ভেতরে কিছু বুদ্ধি দিলেন যে তুই এইটা কর। পরের দিন আমি 1 জানুয়ারি 2024 সাল এমন একজন মানুষের বাড়ি থেকে উপস্থিত হলাম তাকে না জানিয়ে, এবং দেখলাম সেই মানুষটাই ওখানকার নেতা, মেন লিডার, মানে যার কথাই এগুলো হয়। এবার দেখলাম উনি নিজেই সমস্যার মধ্যে আছেন। আমাকে বলছেন, আপনি তো আমার বাড়িতে এসছেন, সে তো ভালো লাগছে, কিন্তু আমি তো বাধা দিয়েছি, আমি তো পাঁচিল করতে দেই না, সব বুদ্ধি আমার। আমরা সেটা তো ভালো কথা, আপনি তো ভালো কাজই করেছেন, পাঁচিল দিয়ে দেন না, ঠাকুরের মন্দির করতে দেবেন না, এটা তো খুবই ভালো কাজ। তখন ওনার সব কিছু আমি শুনলাম, আমি আগে থেকে জেনেছি, সব জেনেই গেছি। আর মোটামুটি 1.5-2 বছর ধরে ওই লোকটাকে স্টাডি করেছি, বা কারা কারা এগুলো করছে, করাচ্ছে, কেন 40 বছর 42 বছর ধরে পাঁচিল দেওয়া যাচ্ছে না। তখন দেখলাম উনি একটা সমস্যার কথা বললেন আমাকে। আমি বললাম, আপনি যদি বলেন এই সমস্যার সমাধান আমি আজকেই করে দেবো। বলে, আপনি পারবেন? এটা কেউ করতে পারছেন, আপনি পারবেন? আমি বললাম, দেখুন না, আপনি চলুন আমার সাথে। তা আমার এখানে বড় গাড়ি আছে ঠাকুরের দয়ায়, আমি ওনাকে গাড়িতে করে হাইজ্যাক করে নিয়ে আসলাম, ওর সমস্যার সমাধান ওই দিনই করে দিলাম। ও ভাবলো যে কী ব্যাপার, ঠাকুরের লোকরা এরকম হয় নাকি? ও আবার কিন্তু পলিটিক্যাল ফিগার, মানে রাজনৈতিক একটা নেতা, আর ও আমার এমন মানে কাস্ট কমিউনিটিতে বিলং করে এই লোকটা, মানে ওরা যখন তখন তীর্থলোকতে চলে আসে, মানে কয়েকশো মানুষ, ওদেরকে আবার এখন সমস্ত রাজনৈতিক নেতারাই একটু গুরুত্ব দেয়। তো যাই হোক, আমি বললাম, শুনুন, আপনার কাজটা আমি করে দিলাম, আমার কাজ কিন্তু আপনাকে করে দিতে হবে। তো ও আমাকে বলছে, উনি বলছেন যে না, আমাদের একটা ক্লাব আছে। আমার, হ্যাঁ ক্লাব আছে, এটা তো ভালো কথা, আপনি ক্লাবের সাথে বসুন, আমি সব শর্তে রাজি আছি, কিন্তু আমি ওখানে যাব না। প্রাচীর আপনারা দাঁড়িয়ে, আমি লেবার দেবো, আমার লোকজন দেবো, ম্যাটেরিয়ালস দেবো, কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকে পাঁচিল দেওয়া হবে, এর বাধা আপনারা দিয়েছেন। আর আমি জানি আপনারা গেলে ওখানে কেউ আসবে না। ওরা রাজি হয়ে গেল, আমি শর্তে রাজি হলাম। আমার টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যতক্ষণ না পাঁচিলের কাজ শেষ হবে আমি আপনাদের কোনো কাজ করে দিব না। ওরা বলল তাই হবে। যাই হোক, কিছুটা কাজ হয়ে গেল, মেন সমস্যার সমাধান হয়ে গেল। একদিকে পাঁচিল আর একদিকে বাকি। আচার্যদেবের কাছে গেছি, আচার্যদেব তার আগে কিন্তু 1.5-2 বছর আমাকে কিচ্ছু বলেনি। জায়গা কেনার পর মোটামুটি 1 বছর 3-4 মাস কেটে গেছে, কোনোদিনও পাঁচিল নিয়ে কিছু বলেনি আচার্যদেব। যখন গেছি ঘরে আমাকে বলছেন, এই ওইদিকের পাঁচিলের কী খবর? আমরা মোটা ওইদিকে হয়েছে, আর একদিকে? আমি বললাম যে হয়নি। বল, শোন, এখান থেকে ফিরে গিয়ে ওখানে পড়ে থাকবি, ওখানকার পাঁচিল শেষ করে আমাকে ড্রোন ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠাবি আমার আশেপাশের কাউকে। আমি এখানে বসে অন দ্য স্পট নাট মণ্ডপে বসে দেখবো ফটো ভিডিও। তারপরে একটা নতুন ঠাকুর ঘর বানিয়েছিস আপাতত, না ঠাকুরকে সরিয়েছিস তো? আমি বলেছিলাম বলে, আমরা হ্যাঁ আগে। তখন বলছেন আচার্যদেব, অবিন তো কয়দিন পর যাবে, আমি ওকে বলে দেবো, ও গিয়ে প্রণাম করলেই হবে তো? আমরা আগে অবিনটা গিয়ে প্রণাম করলেই হবে। আমি ফিরে এলাম, যথারীতি ওই কাজ দাঁড়িয়ে থেকে শেষ করে ড্রোন ক্যামেরা দিয়ে ছবি করে ভিডিও করে দেওঘরে পাঠানো হলো। আচার্যদেব দেখলেন, দেখে অনেক কথা বলেছেন, সেগুলো এখন বলছি না, সেগুলো পরে বলা হবে। তো তিনি চাইলে হয়, এসব করে যখন যাওয়া হয়েছে, তিনি বারবার মাইকটাকে ঘোরাচ্ছেন। আমরা জানি নাটমণ্ডপে দাদা বসে থাকেন, তিনি কিছু বললে মাইকে বলেন, আমরা সবাই শুনতে পাই। আনন্দ করে করে বলছেন যেন আমি বলি কী করে কাজটা হলো, 42 বছর সমস্যার সমাধান। আমি কিন্তু এগুলো বলিনি, আমি একটাই কথা বলেছি আচার্যদেবকে, আগে আপনি চেয়েছেন তাই হয়েছে। কেন, আপনি বলেছিলেন জায়গা কিনতে, জায়গা কেনা হয়েছে, আপনি বলেছিলেন পাঁচিল দিতে, পাঁচিল দেওয়া হয়েছে, হলো কাজকর্ম। এইবার আচার্যদেব আমাকে বলছেন, এই আমাদের আরও জায়গা আছে না? আমরা হ্যাঁ আছে তো, কিন্তু ওটা তো আগে অনেক দিন আগে একটা ঘটনা ঘটেছে। কী ঘটনা? আমি সব বললাম। বললেন, শোন, ওই জায়গাটাও ঠাকুরের জায়গা যেহেতু, অতএব ওইখানে কাজ কর, তুই ওদের সাথে কথা বল। আমি ওইখানে যারা ওই জায়গাটা আবার দখল করে নিচ্ছিল তাদের সাথে কথা বলতে বললেন। কথা বলে আচার্যদেবকে সব জানালাম যে ওরা কিন্তু ফুটবল খেলতে ভালোবাসে, ওরা কিন্তু ফুটবলের বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে বেড়ায়। দাদা সব শুনলেন, তখন তাদের সাথে কথা বলে ওরা রাজি হলো আচার্যদেবের কাছে যাওয়ার জন্য। তাদের সবাইকে দেওঘরে নিয়ে গেলাম আচার্যদেবের কাছে। দাদা বললেন যে আমি, আচার্যদেবের সাথে তো আমার আগেই কথা হয়েছে, দাদা বললেন ওখানে যেহেতু ঠাকুরের জায়গা আছে, ওটা ঠাকুরের জায়গা, শোন ওখান থেকে এক কাজ কর, ফুটবল ময়দান বানিয়ে দে, ওটাকে ফুটবল ময়দান বানাতে হবে, চায়না ওয়ালের মতো করতে হবে। পারবি না? বলে হ্যাঁ পারবো তো। চায়না ওয়ালটা কেমন জানেন? দেখবেন আপনারা গুগলে সার্চ করে, ইউটিউবে আছে চায়না ওয়াল। বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন, ভেতরে ঢুকতে পারবেন না। বাইরে থেকে দাঁড়িয়ে যে যারা এতদিন বাধা দিচ্ছিল
যতগুলো পরিবার আশেপাশে আছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভিতরে খেলা দেখবে, ভেতরে ঢুকতে পারবে না। ওরকম করে টোটালটা ঘেরা হয়েছে, লক অ্যান্ড কি করা হয়েছে, এবং ওই ক্লাবের সাথে শর্ত সাপেক্ষে আমরা সব লিখিয়ে নিয়েছি। আচার্য বলেছিলেন কি লেখাতে হবে, গেট ফেট বসানো হয়েছে, আমরা যে কোনো সময় ওই মাঠটাকে ব্যবহার করতে পারবো, কারণ ভেতর দিয়েও এন্ট্রি পয়েন্ট আছে, গেট বসানো হয়েছে। তাই বিষয়টা হচ্ছে এই যে, তাহলে আমরা বলি যে আশীর্বাদ করেছেন হয়ে যাবে, কোনোদিনও হবে না। বুদ্ধি শক্তি আমাদের প্রয়োগ করতে হবে। আমরা যদি চুপচাপ বসে থাকি যে আচার্যদেব বলেছেন 25% দীক্ষাপত্রের কাজ, কোনোদিনও হবে না। যদি আমরা নড়ে চড়ে না বসি, তাহলে আমাদের একটু নড়াচড়া করতে হবে, ছুটতে হবে। কি করেছি না করেছি এই পুরনো কথা বললে আর হবে না, নতুন নতুন কাজ বলতে হবে, নতুন নতুন কাজ। আমাদের কাজ কি শেষ হয়ে গেছে? না, আমাদের কাজ শেষ হয়নি। এই বিল্ডিং কনস্ট্রাকশন একটু হয়েছে, পেছনে জায়গা আছে, বা আরও তিনি এখানে কি করবেন, এটা এখন সাব ডিভিশন হয়ে গেছে, ওটা আচার্যদেব জানেন, ওটা অবিন দাদা জানেন। তা আমাদের এই নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের এখান থেকে ছুটতে হবে, বেরোতে হবে, না হলে কিন্তু তিনি খুশি হবেন না। আমি একজনের ঘটনা বলি, বালুঘাটে থাকেন, সভাপতি ঋত্বিক ছিলেন। একবার আমরা আছি দেওঘরের নাটমণ্ডপে, উনি বলছেন কি বালুঘাটের সব কাজ শেষ। আচার্য বলেন কি ঠাকুরের কাছে শেষ হয় নাকি, সব কাজ শেষ? বলে হ্যাঁ দাদা, বালুঘাটের সব কাজ শেষ। ওই বেটা কিছুদিন পর ফিরে এসে এমন অসুস্থ হলো, কিছুদিন পরে ওনার দেহত্যাগ হয়ে গেল। ঠাকুরের কাজও শেষ হয়? এই কথাটা বলাটাই তো ভুল। পরম পিতার কাজ, পরম দয়ালের কাজ কোনোদিনও শেষ হবে না। জামালদায় আমাদের সিসি বর্দা কত কিছু করেছিলেন, এখন বর্তমান আচার্যদেব নিজে ওটাকে নতুন করে বহু কিছু কাজ ওখানে, মানে যেগুলো জরাজীর্ণ হয়ে গেছিল, কোথায় কি করা দরকার তিনি করাচ্ছেন। কোচবিহার মন্দির, সেখানে অনেক সমস্যা হচ্ছিল, সেটাকে তিনি আবার অনেক কিছু করাচ্ছেন। তার মানে কি, তাহলে এখানে যে হবে না ধূপগুড়ি মন্দিরে, এটা কিন্তু আমরা জানি না, ওটা আচার্যদেব জানেন। কারণ ভুল ভ্রান্তি হতে পারে, আমরা যে করে তার ভুল হয়, যে করে না তার ভুল হয় না। এবার ভুলটাকে সংশোধন করে দেন যিনি, তিনি তো আচার্যদেব। তাই আমাদের ভাবার কিছু নেই, আমরা ভাববো তাকে, তিনি যেন দয়া করে আচার্যদেব এখানে আসেন। আর তাকে আনতে গেলে ওই একটাই পরীক্ষা আমাদের দিতে হবে, কোনো কিছুর জন্য তিনি আসবেন না যদি আমরা ওই পার্সেন্টেজে অনুপাতে পৌঁছাই। 25% কথা হচ্ছে সব যদি ঠিকঠাক থাকে, হয়তো বা আচার্যদেব যখন তার ইচ্ছা হবে তিনি বেরোবেন। ধরা যাক যদি জানুয়ারি মাসে তিনি বেরোন আমাদের উত্তরবঙ্গে, যেখানে যেখানে 25% হবে, কারণ আমরা জানি এই রাজ্যের একটা বিধানসভার ভোট আছে, ভোট ঘোষণা হবে মার্চ এপ্রিলে, হয়তো ভোট হতে পারে। তো তিনি তার আগে যদি দয়া করে আসেন আমাদের নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে, তাহলে আমরা ধূপগুড়ির মানুষ আমরা কিন্তু আচার্যদেবকে মিস করে যাব। কেন? আমরা তো এখানে পৌঁছাতেই পারিনি, আমরা হয়তো শেষে 15তে গিয়ে আটকে গেলাম, তিনি ঢুকবেন না, এদিক দিয়ে তার কনভয় চলে যাবে আচার্যদেবের। তাহলে সারা জীবনের জন্য আক্ষেপ থেকে যাবে যে আচার্যদেবকে আমরা পেলাম না, তিনি আমাদের এখানে আসলেন না, তাই তো? তাহলে সেটা কিন্তু আমরা চাই না। সেটা হলে আমরা কিন্তু সবাই পতিত হয়ে যাব। কেন? আমাদের মনের এই যন্ত্রণা নিবারণ করতে পারবো না, বিবেক দংশন করবে। তাই তিনি যেটা আমাদের চাইছেন, বর্তমানে আমাদের সবাইকে নড়ে চড়ে বসতে হবে। এবং তিনি নতুন করে অনেক কাজ দিয়েছেন, কথা বলেছেন। এখানে যিনি বর্তমানে এখন অবধি দায়িত্বে রয়েছেন, উনি আমাকে ফোন মারফত এখানে জানিয়েছিলেন, তাই আমার এখানে আজকে আসা হলো ঠাকুরের দয়ায়। আমি হয়তো আসতেও পারতাম না, আচার্যদেব দাদা কলকাতায় গেছিলেন, তাই আসা হলো। কারণ ঠাকুর চেয়েছেন, আমি বুঝতে পারলাম হয়তো যাওয়া প্রয়োজন, আমি তড়িঘড়ি করে ট্রেনের টিকিট কেটে আমি চলে এলাম। তার মানে এখানে এসে কি আমি কাউকে উদ্ধার করলাম? না, এখানে আমার প্রয়োজন ছিল, আমি ধন্য হলাম, আমি কৃতার্থ হলাম, তাই তিনি আমাকে দয়া করে ঠাকুর নিয়ে আসলেন। তাই আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে আমি ঠাকুরের কথা বলতে পারছি, কারণ তিনি চাইছেন বলে আসতে পেরেছি, নচেত আমি পারতাম না। তাহলে তিনি যে বর্তমানে কাজ দিয়েছেন সেটা কিন্তু করতে হবে। তিনি সব কিছু নতুন করে নিতে বলেছেন, করে ইমিডিয়েট আচার্যদেবের কাছে যেতে হবে। কোনো কিছু ভাবনা ভাবলে হবে না, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, আমরা পতিত হয়ে যাব। কারণ আমার কথা মতো আচার্যদেব চলবেন না। গুরুকে তোমার অধীন করতে যেও না, তুমি গুরুর অধীনে থাকো, গুরুর অধীনে চলো, তার নির্দেশে আমাদের চলতে হবে, তার নির্দেশ মেনে চলতে হবে। তিনি কখন কোথায় বেরিয়ে যাবেন ওটা তিনিই জানেন। তার কোনো মুভমেন্ট আমি দেখেছি, বউ রানীমা তার বউ পর্যন্ত জানতে পারেন না আচার্যদেবের মুভমেন্ট, কেউ বুঝতে পারেন না। তিনি কখন কি করবেন এটা একমাত্র তিনি জানেন, আর ঠাকুর জানেন। কারণ আমার আচার্যের মধ্যে আমার ঠাকুর একদম জীবন্ত হয়ে লীলা করছেন প্রতিটা মুহূর্ত। আমরা এখানে অনেকেই সিসি পর্দাকে দেখিনি, অনেকে ঠাকুরকে তো বেশিরভাগ লোক দেখেইনি। তাহলে আমার ঠাকুর কী করে কথা বলতেন, কি করে চলাফেরা করতেন, আমার ঠাকুর কি করে পান খেতেন, বা ঠাকুরের জীবন দর্শনটা কেমন ছিল, সেইটা যদি বুঝতে হয়
অনুভব করতে হয় ওই আচার্যের কাছে গেলে অনুভব করতে পারবো, কারণ আমার আচার্যের মধ্যে ঠাকুরের সবটাই জীবন্ত হয়ে রয়েছে। তাহলে আচার্য ব্যতীত ঠাকুরকে কোনোদিনই বোঝা যাবে না। আমাদের অন্যান্যরা রয়েছেন নমস্য প্রণম্র, বাট অনুসরণীয় আমাদের আচার্যদেব। তাই তিনি ছাড়া আমাদের জীবনের কাণ্ডারি কেউ হতে পারে না। তাই আমরা আরও ভালো থাকবো, আমরা আনন্দে থাকবো, আচার্যদেব চাইছেন। আমরা যদি কষ্টে থাকি, দুঃখে থাকি, তিনি কষ্ট পাবেন। ঠাকুরকে নিয়ে আমরা আরও আনন্দ করব। আর এটা কখন সম্ভব হবে? যখন আমাদের পরিবারের লোকগুলোকে ঠাকুরকে নিয়ে চলতে শেখাবো। ঠাকুর বলছেন সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না, আমরা কাউকে বাধ্য করতে পারি না। আমি যদি ভালো থাকি, খুব সবসময় আনন্দে থাকি, আমার বউ, আমার ছেলে, আমার মা সবার আগে আমাকে অনুসরণ করবে। আর পরিবারের মায়েরা তার স্বামীকে কিন্তু অনুসরণ করার চেষ্টা করে। ঠাকুর এক জায়গায় বলছেন যে নারী ছুটুক তোমার শঙ্খ নিনাদে, কিন্তু চেয়েও না তুমি তা, পুরুষদের ক্ষেত্রে বলছেন। তাহলে আমাদের কতটা ব্যক্তিত্বশালী হতে হয়, বা একটা পুরুষ, একটা ছেলে মানুষ, সে যদি ইষ্টমুখী হয়, গুরুকে নিয়ে চলে, সেই সমস্ত পুরুষকে, সেই সমস্ত স্বামীকে মায়েরা, স্ত্রীরা পছন্দ করে, নচেত কিন্তু পছন্দ করবে না। তাহলে আমাকে কতটা ঠাকুরের হতে হবে, ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, তবেই আমার মা, আমার বউ আমাকে পছন্দ করবে, আমার ছেলেটা ঠাকুরের হয়ে উঠবে, নচেত কিন্তু হয়ে উঠবে না। তাই আমাদের দায়িত্ব, আমাদের করণীয় অনেক বেশি। আমাদের ঘুমালে চলবে না, আমাদের এত বেশি মোবাইল দেখলে চলবে না, কারণ মোবাইলটা প্রয়োজন, ওটা ব্যস্ততার জন্য ভ্রাম্যমান। মোবাইল দিয়ে আমরা সহজে অনেক কাজ করে ফেলতে পারি, কিন্তু আমি যদি রাতে অনেক সময় মোবাইল দেখে ঘুমাই, ওগুলো আমার ব্রেনের মধ্যে ছাপ ফেলবে, আমি ওইসব করার চেষ্টা করব। তাহলে কী হবে? আমাকে তো অনেক কুকর্ম হবে, কুকর্মে লিখতে হবে। কারণ মোবাইলে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। বর্তমান সময়ে, বর্তমান প্রজন্মের দেখা যায় সবথেকে বড় অভিশাপ হলো মোবাইলটা। আমাদের সময় মোবাইল ছিল না, ভালোই ছিলাম আমরা। বর্তমান সময়ে মোবাইল হাতে হাতে চলে এসছে। তাহলে এটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। আমরা বড়রা, গুরুজনেরা যদি মোবাইল দেখি, আমার যে ছোটো ছোটো প্রজন্ম, ওরা তো দেখবে আমার মা বাবা মোবাইল দেখে, তাহলে ওরা তো শিখবে, ওরা তো আমাদের কাছ থেকে শেখে। তো তাই শিক্ষণীয়টা কিন্তু চ্যারিটি বিগিনস হোম। তাই আমরা এত বেশি মোবাইল দেখবো না, প্রয়োজন হলে মোবাইল দেখবো, নাহলে মোবাইলটাকে দূরে সরিয়ে রাখবো। কারণ মোবাইল আমার জীবনটাকে ধ্বংস করে দেবে, ওর মধ্যে ভালোর থেকে খারাপ জিনিস বেশি আছে। প্রয়োজন হলে মোবাইল ব্যবহার করব। তাই ঠাকুর এক জায়গায় তার বাণীতে বলছেন, যা আছে কাজ সবগুলিকে, যা আছে কাজ সবগুলিকে তড়িৎ করো সম্পাদন, নইলে তুমি কোন ফাঁকেতে হারিয়ে ফেলবে শুভক্ষণ। তাহলে যা যা কাজ আছে তড়িৎ গতিতে শেষ করতে হবে, নইলে আমরা প্রত্যেকটা মুহূর্ত শুভক্ষণ আমরা হারিয়ে ফেলবো। তা আমরা চাই না যে শুভক্ষণ, শুভ মুহূর্ত আমাদের জীবন থেকে হারিয়ে যাক। আমরা ওইভাবে চলতে চাই না। আমরা চাই যে প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা জীবনে কাজে লাগাতে পারি, প্রত্যেকটা সময় আমরা কাজে লাগাতে পারি, এবং তিনি যেন আসেন তার জন্য যা করণীয় করতে হবে। তিনি আমাদের বলছেন যে সকাল সন্ধ্যা একটা লিস্ট বানাতে বলছেন প্রার্থনার। সকাল সন্ধ্যা এই আশেপাশে যারা থাকেন, এই ধূপগুড়ি সাব ডিভিশনের আন্ডারে, যাতে অনেক বেশি বেশি মানুষ মন্দিরে প্রার্থনা করতে আসে সকালবেলা এবং সন্ধেবেলা, যার যখন সুবিধা হবে প্রার্থনার লিস্ট বানাতে বলছেন বারবার পরম পূজ্যপাদ শ্রী অভিনাদা এবং আচার্যদেবের এটা আশীর্বাদ। তাই আমরা যেন এটা করি, এবং তিনি কোথাও আমাদের যদি আসক্তি মোহ হয়, আচ্ছন্ন হয়, তাহলে দেখা যাবে আমি ঠাকুর থেকে দূরে সরে যাব। আমি একটা ঘটনার কথা বলি। আমি যখন কোচবিহারে ছিলাম, কোচবিহার ওই কলেজের প্রিন্সিপাল কোয়ার্টারে থাকতাম, মদনমোহন মন্দিরের একদম পাশে, পামতলা মোড়ে। কোনো এক সময় একজন আমাকে বলল তার পাশে শিলা নার্সিংহোমে একজন ভর্তি আছে। আমি বললাম আচ্ছা, আমার কি করণীয়, আমাকে কি করতে হবে? যারা আমাকে বলল ওরা ঠাকুরের চরণাশ্রিত নয়, ওনারা স্বামী স্ত্রী, রেলের বড় অফিসার, আলিপুরদুয়ারে পোস্টিং। বলল এরকম আমাদের একজন আছে শ্রী ঠাকুরের চরণাশ্রিত, উনি আমার ভাইরা ভাই হয়, উনি শিলা নার্সিংহোমে ভর্তি আছে, আইসিইউতে আছে, কোমাতে চলে গেছে, ভেন্টিলেশনে আছে, ওনার হৃৎপিণ্ডের স্পন্দন মনে বন্ধ হয়ে গেছে। আমরা তাহলে আমি গিয়ে কী করবো? বলে না, আপনি একটু গেলে ভালো হয়, উনি তো ঠাকুরের চরণাশ্রিত, উনি স্বস্তনী ব্রতধারী, ওনার কুমার গ্রামে বাড়ি, উনি একজন বিপ্র মানুষ। আমরা আচ্ছা চলুন, ওনার নাচরবন্দা গেলাম। ওখানে কয়েকজন নার্স ছিল। তখন আমি একটা কাজ করতাম, একসময় আমি ছাত্র অবস্থায় শিলিগুড়ি মন্দিরে ছিলাম, ওখান থেকে শিখেছিলাম যে শুক্রবার করে সময় সুযোগ পেলে আমি তখন ভবিষ্যৎ ব্রতটা পালন করার চেষ্টা করতাম। ওই দিনও ছিল শুক্রবার, সন্ধ্যে প্রার্থনার পরে আমি নার্সিংহোমে গেলাম, ওনারা নিয়ে গেলেন। এবার আমরা সাধারণত কী করি, ঠাকুরের চরণাশ্রিত হলে গুরু ভাই বা গুরুগণ হলে, মা হলে আমরা জয়গুরু বিনিময় করি। উনি কিন্তু ভেন্টিলেশনে আছেন, কোমাতে চলে গেছেন, এবং ওনার আত্মীয়রা কিন্তু আমাকে বলেছিল যে ওনার যে শালি বা ওনার যে ভাইরা ভাই, যে ওনার কিন্তু হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে গেছে।
যথারীতি যখন গেলাম আমি খুব জোরে করে 2বার জয়গুরু দিলাম। আমি দেখলাম উনি কেঁপে উঠলেন। নার্সরা ওখানে যারা ছিল ওনার দেখার দায়িত্বে আমাকে বলছেন যে আপনি কি দেওঘর থেকে এসেছেন? আমি বললাম না না, আমি দেওঘর থেকে আসিনি, তবে আমি আশেপাশের থেকে এসেছি। আমি আর আমার পরিচয়টা ওই মুহূর্তে দিলাম না। যাই হোক, উনি বেঁচে উঠলেন, সুস্থ হলেন, বাড়ি ফিরে গেলেন। এই আচার্যদেব বলেছিলেন, বর্তমান আচার্যদেব, যে শোন, ঠাকুরের দয়ায় উনি এই যাত্রায় বেঁচে গেছেন, ওনাকে বলবি মন্দিরে প্রতিদিন যেতে, ওনার ওপর আশীর্বাদ আছে মন্দিরে ভোগ দেওয়া। ওখানে যে প্রতিনিয়ত ভোগ দেয়, উনি যখন থাকবেন না উনি গিয়ে ভোগ দেবেন। এছাড়া উনি চাইলে যে কোনো সময় ভোগ দিতে পারেন। উনি কিছুদিন এটা কন্টিনিউ করেছিল, পরবর্তীতে উনি ডিসকন্টিনিউ করলেন, অর্থাৎ মন্দিরে যাওয়া যাতায়াত বন্ধ করে দিলেন। কিছুদিনের মধ্যে ওনার মৃত্যু হয়ে গেল, দেহত্যাগ ঘটে গেল। ঠাকুরের কাছে এলে ঠাকুরকে আমরা উদ্ধার করি না, আমরা উদ্ধার হই, ধন্য হই, কৃতার্থ হই। তাই এখানে আমি যত আসব, এখানে প্রণাম করব, প্রার্থনা করব, এখান থেকে কিছু আমি নিয়ে যেতে পারবো। তাই আমি যদি তার কাছে আসা বন্ধ করে দিই কোনো কারণে, তাহলে আমার ইগোতে হাত করছে, অহংকারে হাত করছে, আমি আসা যাওয়া বন্ধ করতে পারি না। কেন? তিনি যখন বলেছেন তার মানে এটার পেছনে কিছু পরম মঙ্গল নিহিত আছে। ঠিক সেরকমই বর্তমানে তিনি একটা নতুন অ্যাডমিনিস্ট্রেশন, নতুন কমিটি করার কথা বলেছেন প্রত্যেক জায়গায়। সেইভাবে আমাদের মন্দিরগুলি চলবে তিনি বলে দিয়েছেন, মানে তাই করতে হবে। আমরা যারা পুরনো মানুষ, যারা আগে থেকে আমরা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমরা থাকবো, অ্যাডভাইজারিতে থাকবো, এবং কিন্তু আমরা আসা যাওয়া বন্ধ করব না। কেন করলে তো আমার যাওয়ার আমার হবে, আমার ঠাকুরের, আমার গুরুর, আমার আচার্যদেবের কিচ্ছু হবে না। আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমি বেশি দিন বাঁচতে পারবো না। কারণ বাঁচার জন্য অক্সিজেন নেই, জীবনের অক্সিজেন, আমার আত্মার খোরাক তার গুণকীর্তন ছাড়া তার কাছে না আসলে আমরা পাবো না। তাই আমার যদি সেই খোরাক পেতে হয়, আমার যে জীবনের অক্সিজেন পেতে হয়, আমার আচার্যদেবের কাছে আসতে হবে। তার যে আশীর্বাদের জায়গা, আসলে তিনি এখানে আসেন, ঠাকুর পরিবার আসলে এখানে আসেন, বা এখানটাকে তিনি কেন এই ব্যাপ্তিটাকে রূপ দিয়েছেন। আমাদের আশেপাশে যেখানে যেখানে আছে, ময়নাগুড়িতে আছে, ফালাকাটাতে আছে, জলপাইগুড়িতে আছে, কোচবিহার জেলায় অনেক আছে, আলিপুরদুয়ারে আছে। তাহলে তিনি এত জায়গায় কেন করেছেন? কারণ আমাদের প্রয়োজনে, আমাদের বাঁচানোর জন্য এই ব্যাপ্তিগুলো সৃষ্টি করেছেন আচার্যদেব। এটা ঠাকুরের বলা ছিল, শ্রী শ্রী বর্দা করেছিলেন, পরম পূজ্যবান শ্রী শ্রী দাদা করেছিলেন, বর্তমান আচার্যদেব ওই একই কাজ করে চলেছেন, একই ধারা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যখন যেমন যেভাবে করলে সব কিছু রক্ষা পাবে, সব ঠিকঠাক থাকবে, উনি ওটাই করে চলেছেন। তাই ওই কনফারেন্সের কথা, আচার্যদেবের কথা। তাহলে আমি যদি কখনো ভাবি আমার মধ্যে এতটা অহংকার কাজ করে, আমার দ্বারা আর যাই হোক ইষ্টকর্ম পরম দয়ালের পরম পিতার কাজ হবে না। আর আমি যখন ভাববো আমি অনেক পারি, অনেক কিছু বুদ্ধিমান, আচার্যদেব আমাকে বলছিলেন, শোন, শক্তি তারাই দেখায় যারা বোকা, যারা গাধা, আর যারা বুদ্ধিমান তারা কখনো শক্তি দেখায় না। আচার্যদেব একটা গল্প বললেন, এই যে হনুমান, আমরা কি দেখেছিলাম, হনুমান কেন বলা হয়? হনুমান মানে পেস্টের প্রতি